ডায়াবেটিস রোগীদের কি কলা খাওয়া বারণ, বা হার্টের রোগীরা কি কলা খেতে পারবেন, বা আপনার যদি গ্যাসের সমস্যা থাকে কলা খাওয়া কি বারণ? এই উত্তরগুলো যদি আপনাকে পেতে হয় তাহলে আমাদের এই ভিডিওটা দেখুন। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমার কাছে অনেক পেশেন্ট আসেন যাদের কারো হয়তো বা সুগারের প্রবলেম আছে, কারো প্রেশারের প্রবলেম আছে, কারো হার্টের সমস্যা আছে, কারো কিডনির সমস্যা আছে, কারো আবার গ্যাসের সমস্যা আছে। তো ওদের একটাই জিজ্ঞেস থাকে যে ওরা কলা খেতে পারবেন কি না, কারণ কলা হচ্ছে একটা সহজলভ্য ফল যেটা খুব একটা কস্টলিও না। আজ এই ভিডিওতে আসুন আমরা আলোচনা করি যে কলা কাদের খাওয়া উচিত, কাদের সেটা অ্যাভয়েড করা উচিত, কতটুকু কলা খেতে পারেন, কখন খেতে পারেন, হার্টের রোগীরা খেতে পারবেন কিনা, সুগারের রোগীরা খেতে পারবেন কিনা, অ্যান্ড কী কী প্রিকশন নেওয়া উচিত, বা সকালে ব্রেকফাস্টে কলা খাওয়া উচিত কিনা, খালি পেটে খাওয়া উচিত কি। তো আমরা 5টে স্টেপে এই জিনিসগুলো আলোচনা করব। সবথেকে প্রথমে আমরা আলোচনা করব কলায় কি এক্সেসিভ পরিমাণে সুগার থাকে, সেটা কি ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন না, না সেটা শুধুই মিথ। 2 নম্বর আমরা আলোচনা করব কলায় দুটো উপাদান আছে যেটা আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ব্লাড প্রেশার রিডিউস করতে সাহায্য করছে, কিন্তু 99% পেশেন্টরাই কিন্তু সেটা জানেন না। নাম্বার 3, আপনার জন্য কি কাঁচা কলা ভালো না পাকা কলা ভালো? জবাবটা জানলে হয়তোবা আপনি অবাক হবেন। নাম্বার 4, হার্টের রোগীরা কি কলা খেতে পারবেন কি না, বা কলা খেলে কতটুকু খেতে পারবেন, বা কখন খেতে পারবেন, বা কী কী প্রিকশন ওদের নেওয়া উচিত। নাম্বার 5, যেটা অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের জিজ্ঞাসা থাকে যে কলা খেলে কি গ্যাসের সমস্যা বাড়বে, বা সকালে কি ব্রেকফাস্টে কলা খাওয়া যায় কি না। আজ আসুন এই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করি। সবথেকে প্রথমে ডায়াবেটিস রোগীরা কি কলা খেতে পারবেন কি না। অনেক পেশেন্ট আসছেন আমাদের কাছে ডায়াবেটিস যারা বলেন যে না আমি কলা খাই না, কারণ কলা যেহেতু মিষ্টি, কলা খেলে আমার সুগার বেড়ে যাবে, তার জন্য আমাকে বলা হয়েছে কি কলা খাবেন না। তো তার জন্য আমি ভাবলাম এই মিথটা ভাঙা দরকার। তো ডায়াবেটিসরা কলা খেতে পারবেন কি না সেটা বুঝতে গেলে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে একটা সূচক যেটা নির্ধারণ করছে কোনো খাবার খেলে কতটুকু আপনার সুগার রেইজ করবে। যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি, সেই খাবার ততটুকু বেশি সুগার রেইজ করবে। তো গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা সাধারণত 3টে শ্রেণীতে বিভক্ত করি। একটা হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, একটা হচ্ছে মাঝারি গ্লাইসেমিক ইন্ডেক্স, আর একটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তো আমাদের খাবার দাবারে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার থাকাটা ইম্পর্টেন্ট, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে। ইভেন ডায়াবেটিস না থাকলেও লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড সব থেকে বেনিফিশিয়াল আমাদের জন্য। তো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স 70-এর বেশি। মাঝারি গ্লাইসেমিক ইন্ডেক্সে পড়ছে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 থেকে 70-এর মাঝামাঝি। আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স পড়ছে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র কম। তো কলা যেটা আমরা ভাবি মিষ্টি, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু হাই না। কলার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 50 থেকে 60-এর মধ্যে, তার মানে এটা লো থেকে মাঝারির মধ্যে পড়ছে। ইভেন পাকা কলা যেটা, সেটাও যদি কাঁচা কলার কথা বলতে হয় সেটা আরও কম পড়ছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো কলার গ্লাইসেমিক ইন্ডেক্স লো থেকে মাঝারি, কিন্তু আমরা যেটা সাধারণত নিরীহ ভাবি, যেটা আমরা ডেইলি খাচ্ছি, যেমন ভাত, কেউ কেউ আমরা দিনে 1বার খাই, কেউ কেউ আমরা দিনে 2বার খাই, কেউ কেউ আমরা দিনে 3বার খাই। আপনি কি জানেন যে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কত? ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 70-এর বেশি। কোনো কোনো ক্ষেত্রে ডিপেন্ড করছে কোন ভাত বা কিভাবে আপনি সেটা রান্না করছেন, সেটা গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 80-র বেশিও যেতে পারে। আবার কখনো কখনো আমরা টিফিনে বা ব্রেকফাস্টে ব্রেড নিই, হোয়াইট ব্রেড নিই, সাদা পাউরুটি নিই, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স জানেন কি কত? সেটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু 75 বা তারও বেশি। তো তার মানে আমরা যেটা ভাবছি মিষ্টি, যে কলা যেটা আমরা খাচ্ছি না, যেটা ভেবে আমাদের সুগার বাড়বে, সেটার তুলনায় কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যেটা সবসময় খাচ্ছি, যেটা ভাত, বা অনেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি খাচ্ছি যেমন পাউরুটি, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেকটাই বেশি। তো তার জন্য এই দুটো যদি আমরা তুলনামূলক করি, ভাতের তুলনায় বা পাউরুটির তুলনায় কিন্তু কলা আপনার সুগার ততটুকু রেইজ করবে না। তার মানে এটা না যে আপনি কলা যতটুকু খুশি আপনি খেতে পারেন, আপনাকে তাও পোর্শন কন্ট্রোল করতে হবে, কারণ কলাও একটু বেসিক্যালি কার্বোহাইড্রেট আছে। কলাতেও মোটামুটি 15 to 20 গ্রাম কার্বোহাইড্রেট আছে একটা মাঝারি কলাতে। তো তার জন্য কলা যদি আপনি নিচ্ছেন, আপনাকে পোর্শন কন্ট্রোল করতে হবে। একটা কলা আর 4টা কলা কিন্তু সেম না। তো তার জন্য আপনার যদি ডায়াবেটিস থাকে, নেক্সট টাইম যদি কেউ আপনাকে বলছেন যে আপনি কলা খাবেন না, তাহলে আপনি জিজ্ঞেস করবেন কি গ্লাইসেমিক ইন্ডেক্স কত কলার, বা গ্লাইসেমিক লোড কত। আর উনি যেটা উত্তর দিতেন যদি না পারছেন, তাহলে আপনি ভিডিওটি ওনাকে শেয়ার করবেন। তো আমরা অলরেডি জেনে নিলাম যে কলা আপনি ডায়াবেটিস থাকলেও আপনি খেতে পারবেন, কিন্তু সেটা আপনাকে পরিমাণ অনুযায়ী খেতে হবে। কতটুকু পরিমাণ? আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনার যদি ডায়াবেটিস না থাকে, প্রি ডায়াবেটিস না থাকে, তাহলে আপনি দিনে 1-2টো কলা ইজিলি খেতে পারেন, পাকা কলাও খেতে পারেন। কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনি
হাফ থেকে একটা কলা খেতে পারেন, তাও দিনের বেলা খান, রাত্রির বেলা খাবেন না বা খালি পেটে খাবেন না, কলা অন্য কিছু খাওয়ার পর খান। কিন্তু আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, আপনার যদি HbA1c 8 বা তারও বেশি থাকে, তাহলে কিন্তু আপনার কলাটা অ্যাভয়েড করাটা বেটার, যতদিন পর্যন্ত না আপনার সুগারটা কন্ট্রোল হচ্ছে। তো সীমিত পরিমাণে আপনি কলা খেতে পারেন যদি আপনার ডায়াবেটিসও থেকে থাকে। তো আমরা জেনে নিলাম যে ডায়াবেটিসে কলা আপনি খেতে পারেন। সেকেন্ড যেটা আমরা জানবো যে কলায় একটা নির্দিষ্ট উপাদান থাকে, দুটো উপাদান থাকে, যেটা আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে। তা আমাদের বাঙালিদের খাবার দাবারে স্পেশালি আমরা প্রচুর পরিমাণে সোডিয়াম বা সল্ট থাকে বা নুন থাকে। WHO বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আমাদের খাবার দাবারে 5 গ্রামের কম নুন থাকা দরকার, সোডিয়াম থাকা দরকার, কিন্তু সেই জায়গায় আমাদের খাবার দাবারে 10 to 15 গ্রাম সোডিয়াম থাকে, মানে 2 to 3 টাইমস, 2 থেকে 3 গুণ বেশি আমাদের খাবার দাবারে সল্ট থাকে। আর এই এক্সেসিভ সল্ট থাকলে আমাদের খাবার দাবারে সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার বাড়ে, সেটা থেকে আমাদের কিডনির ওপর চাপ বাড়ে, আমাদের কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ে। আর এই যে খাবার দাবারে যে এক্সেসিভ যেটা সোডিয়াম আমাদের খাবার দাবারে আছে, সেটা আমাদের খাবার দাবারে আমরা নুন নিচ্ছি, যেমন বিভিন্ন সল্ট, পিঙ্ক সল্ট, হিমালয়ান সল্ট, রক সল্ট নিচ্ছি, এটা ভেবে যে আমাদের এটা ভালো, সামান্য পরিমাণে ভালো, কিন্তু এক্সেসিভ কোনো জিনিসই ভালো না। তো এই এক্সেসিভ পরিমাণের রক সল্ট, হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট নেওয়া আপনি অ্যাভয়েড করুন। তেমনই আমরা আজকাল বেশি প্যাকেটেড জিনিস খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, ফ্রাইড ফুড খাচ্ছি, আমরা বিভিন্ন সল্টি ফুড খাচ্ছি, যেমন আচার, পাঁপড়, চানাচুর, ভুজিয়া, চিপস, চপ, তারপর পিৎজা, বার্গার, সস। তো এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যেটা আমাদের সোডিয়াম লোড আমাদের বডিতে বাড়িয়ে দেয়। তেমনই আমাদের খাবার দাবারে অনেক ক্ষেত্রে থাকে ড্রাই ফিশ বা শুটকি, অ্যান্ড ড্রাই ফিশেও প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যেটা আমাদের বডিতে সোডিয়াম লোড বাড়িয়ে দেয়। তো আমাদের খাবার দাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যেটা আমাদের এই প্রবলেমগুলো, হাই ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, স্ট্রোকের সমস্যা, হার্টের উপর এক্সেসিভ চাপ, সেটা তৈরি করছে। আর সোডিয়ামের অপোজিটে যেটা কাজ করছে সেটা হচ্ছে দুটো খনিজ লবণ, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম সোডিয়ামের বিপরীতে কাজ করছে। সোডিয়াম যেমন আমাদের প্রেশার বাড়িয়ে দিচ্ছে, হার্টের উপর চাপ সৃষ্টি করছে, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম তেমনই আমাদের রক্তনালীকে রিল্যাক্স করছে, আমাদের ব্লাড প্রেশার নর্মালাইজ করছে, আমাদের যে হার্ট বিটিং, সেটা হার্ট বিটিংকে রেগুলারাইজ করছে, আমাদের যে ইনসুলিন সেন্সিটিভিটি বডিতে, সেই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিচ্ছে, আমাদের ব্লাড সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে। তো তার জন্য আমাদের খাবার দাবারে সোডিয়াম কমাতে হবে আর পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম বাড়াতে হবে। WHO রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের খাবার দাবারে মিনিমাম 3500 মিলিগ্রাম পটাশিয়াম থাকা দরকার, কিন্তু আমাদের খাবার দাবারে হাফ বা তারও কম পটাশিয়াম থাকে, কারণ আমরা শাকসবজি খাই না, ফলমূল ততটুকু খাই না, আমরা প্যাকেটের জিনিস বেশি খাই। তেমনই প্রতিদিন ম্যাগনেসিয়াম অ্যারাউন্ড 400 to 450 মিলিগ্রাম থাকা দরকার, যেখানে আমরা হাফ বা তারও কম ম্যাগনেসিয়াম নিই। আর এই সোডিয়াম এক্সেস আর পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য আমাদের ব্লাড প্রেশার বাড়ছে, আমাদের হার্টের উপর চাপ বাড়ছে, আমাদের অন্যান্য কিডনির সমস্যা বা স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ছে। তো তার জন্য আমাদের পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম আমাদের খাবার দাবারে বাড়াতে হবে। আপনি কি জানেন একটা কলায় কিন্তু অ্যারাউন্ড 400 to 450 মিলিগ্রাম পটাশিয়াম আছে আর 30 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে, যেটা আমাদের হার্টের জন্য ভালো, যেটা আমাদের ব্লাড প্রেশারের জন্য ভালো, যেটা আমাদের নার্ভের জন্য ভালো, যেটা আমাদের ইভেন ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়িয়ে দিচ্ছে। তো তার জন্য একটা কলা নিলে আপনার পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের যেটা আমাদের ঘাটতি আজকাল দেখা দিচ্ছে, সেটা কিন্তু অনেকটাই পূরণ করতে সাহায্য করবে। কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম আমাদের যদি কিডনির সমস্যা থাকে, কারো কারো আছে আমাদের মধ্যে যাদের কিডনির সমস্যা আছে, তো ওদের কিন্তু পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম একটু রেস্ট্রিকশনে থাকাটা ইম্পর্টেন্ট। কারণ কিডনির সমস্যা থাকলে আপনি যদি কলা নিচ্ছেন বা অন্যান্য পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম রিচ ফুড নিচ্ছেন, সেটা থেকে কিন্তু আপনার পটাশিয়ামটা রেইজ করতে পারে। পটাশিয়াম কম থাকা যেমন ক্ষতিকারক, পটাশিয়াম বেশি থাকাও কিন্তু ক্ষতিকারক। তার জন্য আপনার যদি কিডনির সমস্যা থাকে, তাহলে এই জিনিসটা আপনি মাথায় রাখুন। তো অলরেডি আমরা জেনে নিলাম যে সুগার থাকলেও আপনি কলা নিতে পারেন, পরিমিত অনুযায়ী কলা নিতে পারেন, অ্যান্ড কলায় আছে পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, যেটা আমাদের হার্টের জন্য ভালো বা আমাদের ব্লাড প্রেশার রিডিউস করতে সাহায্য করছে। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের ফলো করুন। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন কলা আপনার জন্য ভালো, কাঁচা কলা না পাকা কলা। আমাদের মা, আমাদের ঠাকুরমা, ওরা কাঁচা কলার সবজি ব্যবহার করতেন, সেটা ট্রেডিশন। কিন্তু সায়েন্স কি বলছে?
সায়েন্স বলছে কাঁচা কলায় আছে রেজিস্ট্যান্স স্টার্চ। তো রেজিস্ট্যান্স স্টার্চ বেসিক্যালি হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারি না। আর যেহেতু সেটা আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারি না, আমাদের ব্লাড সুগার, কলা থেকে যেটা ব্লাড সুগার বাড়ে, সেই ব্লাড সুগার বাড়ার যেটা টেন্ডেন্সি সেটা ততটুকু হয় না। তার মানে একটা পাকা কলা খেলে যতটুকু আমাদের ব্লাড সুগার রেইজ করবে, একটা কাঁচা কলা নিলে আপনার ব্লাড সুগার ততটুকু রেইজ হবে না। একটা পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 50 থেকে 60, তার মানে হচ্ছে এটা মাঝারি গ্লাইসেমিক ইন্ডেক্স। কিন্তু একটা কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 30 থেকে 40, মানে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তার মানে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি কাঁচা কলা ব্যবহার করতে পারেন। আপনি কাঁচা কলার তরকারি বা বিভিন্ন ভেজিটেবল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি কলার থোর ব্যবহার করতে পারেন, কলার মোচা ব্যবহার করতে পারেন, যেটাতে আপনার ব্লাড সুগার রেইজ করবে না। কিন্তু যেহেতু এই কাঁচা কলায় বা কলার থোর বা কলার মোচাতে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে, অনেক ক্ষেত্রে সেটা হজমের সমস্যা করতে পারে। স্পেশালি আপনার বয়স যদি বেশি থাকে, সিনিয়ররা যারা আছেন যাদের হজমের সমস্যা আছে, ওদের ক্ষেত্রে এটা একটু প্রবলেম করতে পারে। আদারওয়াইজ আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি ডেফিনেটলি কাঁচা কলা ব্যবহার করতে পারেন বা কলার থোর বা মোচা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, যেহেতু এগুলোতে পটাশিয়াম বেশি আছে, যাদের কিডনির সমস্যা আছে বা পটাশিয়াম যাদের বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, ওদের কিন্তু এটা অ্যাভয়েড করলে বেটার। বা কলার মোচা বা কলার থোরে আছে বেসিক্যালি একটা ডায়ুরেটিক প্রপার্টি, তার মানে ইউরিনের টেন্ডেন্সিটা বাড়িয়ে দেয়। তো যাদের ব্লাড প্রেশার একটু বর্ডার লাইন আছে, ওদের ওটা অ্যাভয়েড করলে বেটার। আদারওয়াইজ নেক্সট টাইম যখন আপনি বাজারে যাচ্ছেন, আপনি কোন কলা নেবেন, কাঁচা কলা নেবেন না পাকা কলা নেবেন না কলার থোর বা মোচা নেবেন, সেটা ডিপেন্ড করছে আপনার কন্ডিশনটা কী আছে। আপনার কি সুগার আছে না আপনার কি অন্যান্য কনস্টিপেশন আছে বা হজমের সমস্যা আছে, সেটার উপর ডিপেন্ড করছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, যে যাদের হার্টের সমস্যা আছে ওরা কি কলা নিতে পারবেন কি না, বা নিলে কতটুকু নিতে পারবেন বা কখন নিতে পারবেন। অনেক পেশেন্ট এসে আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার আমার তো হার্টের সমস্যা আছে, আমার তো 2টো স্টেন্ট বসেছে, আমি তো কলা নিচ্ছি, সেটা কি নেওয়া আমার জন্য উচিত কি অনুচিত। তার উত্তরে আমি বলি না, আপনার জন্য সেটা নেওয়া উচিত, কারণ আপনি এমন কিছু নিচ্ছেন না যেটা কলার সঙ্গে আপনার ইন্টারাকশন আছে। কিন্তু সবার ক্ষেত্রে রিকমেন্ডেশনটা সেম না, আপনার জন্য যেটা উচিত অন্য কারোর জন্য সেটা অনুচিত হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা আছে বা যাদের ব্লাড প্রেশার আছে, ওরা কিছু মেডিসিন ব্যবহার করছেন, যেমন এসি ইনহিবিটর বা এআরবি টাইপের মেডিসিন, যেমন কেউ টেলমিসার্টেন ব্যবহার করছেন, কেউ লোসার্টেন ব্যবহার করছেন বা অলমিসার্টেন ব্যবহার করছেন, কেউ রেমিপ্রিল ব্যবহার করছেন, কেউ ডায়ুরেটিক টাইপের ওষুধ ব্যবহার করছেন, যেমন স্পাইরোনোল্যাকটন বা এপ্লেরোনল, এরকম ডিফারেন্ট টাইপের ওষুধ ব্যবহার করছেন হার্টের জন্য বা ব্লাড প্রেশার কমানোর জন্য। এই ওষুধগুলো একটা টেন্ডেন্সি থাকে একটু পটাশিয়াম রেইজ করা। তো তখন যদি আপনি কলা নিচ্ছেন, স্পেশালি এক্সেসিভ পরিমাণে কলা নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার পটাশিয়ামটা রেইজ করতে পারে। তো তার জন্য আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার যদি ব্লাড প্রেশার থাকে, আর আপনি যদি কোনো মেডিসিন নিচ্ছেন যেটা ব্লাড প্রেশার আপনার পটাশিয়াম রেইজ করার টেন্ডেন্সি থাকে, তাহলে আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নিন, আপনার পটাশিয়াম দেখুন, তারপর আপনি কলা নিতে পারেন। তো আপনার যদি হার্টের সমস্যা থাকে আপনি কলা নিতে পারেন, কিন্তু পরিমিত অনুযায়ী নেবেন। হাফ থেকে একটা কলা নিতে পারেন, আর্লি পার্ট অফ দ্য ডেতে নেবেন, দুপুরবেলা নেবেন, রাত্রিবেলা নেবেন না, আর খালি পেটে নেবেন না, এটা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নেবেন। কিন্তু আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে কলা নেওয়া থেকে আপনি অ্যাভয়েড করুন। লাস্ট যেটা আমরা আলোচনা করব কলার ক্ষেত্রে, সেটা হচ্ছে কলা অনেকেই আমাদের এসে জিজ্ঞেস করেন যে সকালবেলা আমি কলা নিতে পারবো কিনা, আমি ব্রেকফাস্টে কলা নিই, সেটা কি ভালো না সেটা খারাপ। বা অনেকেই আমাদের বলেন যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কেউ বলছে কি আমার গ্যাসের সমস্যা আছে কলা নেবে না, কেউ আবার বলছে গ্যাসের সমস্যা আছে কলা নিলে বেটার। কোনটা ঠিক? আমরা তো বিভ্রান্ত। তো কোনটা আপনি সঠিকভাবে ব্যবহার করবেন। সকালে যদি আপনি কলা খেতে হয়, কলাও বেসিক্যালি কার্বোহাইড্রেট আছে, এটা যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, এটা একটা মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, মানে এটা সুগার রেজ করার টেন্ডেন্সি আছে। আপনি যদি সেটা খালি পেটে নিচ্ছেন আর সেটাতে যদি অন্য কিছু না নিয়ে এটা ডাইরেক্টলি নিচ্ছেন কলা, তাহলে কিন্তু সুগার সেটা রেজ করবে। আবার যদি উল্টোটা আপনি কলা খালি পেটে না নিয়ে কলা যদি অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছেন, কলার সঙ্গে বিভিন্ন গুড কোয়ালিটি ফ্যাট বা গুড কোয়ালিটি প্রোটিন যদি আপনি মিশিয়ে নিচ্ছেন, তাহলে কি হবে, সুগার যেটা রেজ করার যেটা টেন্ডেন্সি সেটা কিন্তু ততটুকু সুগার রেজ করবে না। মানে খালি পেটে সুগার নিলে যতটুকু সুগার রেজ করবে, কলা যদি অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছেন, যেমন দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছেন বা ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছেন, বা আপনি বিভিন্ন নাটস বা সিডস বা বাদামের সঙ্গে মিশিয়ে নিচ্ছেন, নাট বাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছেন, বা ডিমের সঙ্গে যদি মিশিয়ে নিচ্ছেন, এই প্রোটিন বা ফ্যাটের সঙ্গে মিশিয়ে যদি নিচ্ছেন, তাহলে আপনার যে সুগার রেজ ততটুকু হবে না। তো যখনই আপনি সকালে আপনি কলা নিতে পারেন ডেফিনেটলি,
ব্রেকফাস্টে নিতে পারেন, কিন্তু খালি পেটে নেবেন না। আর এটা কলা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নেবেন, প্রোটিন বা ফ্যাটের সঙ্গে মিশিয়ে নেবেন। তেমনই অনেক পেশেন্টের জিজ্ঞাসাও থাকে যে কলা, আমার তো প্রচুর গ্যাসের অম্বলের সমস্যা আছে, আমি কি কলা নিতে পারবো কি না, কলা কি সেটা বাড়িয়ে দেবে না? আসলে সায়েন্স বলছে কিন্তু ঠিক তার উল্টো। কলা বেসিক্যালি একটা অ্যালকালাইন ফ্রুট, ততটুকু এটাতে অ্যাসিড নেই। তো যত বেশি অ্যাসিডিক ফ্রুট আপনি নেবেন, আপনার গ্যাস্ট্রিক সমস্যা বা রিফ্লাক্স সমস্যা আপনার বাড়বে। আর অ্যালকালাইন ফ্রুট নিলে, যেমন কলা, সেটাতে কিন্তু আপনার গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা, সেটা অনেকটাই প্রশমিত হবে। তেমনই কলাতে আছে পেকটিন নামে একটা ফাইবার, যেটা আমাদের রিফ্লাক্সকে ডিক্রিজ করতে সাহায্য করে, আমাদের অম্বলকে ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের খাদ্যনালী বা স্টমাকের লাইনিংকে কোটিং করতে সাহায্য করছে, যেটা থেকে আমাদের রিফ্লাক্সের টেন্ডেন্সি অনেকটা কমে যায়। তো আপনাকে এই যে কোন ফল আপনি নেবেন, আপনার যদি অম্বল থাকে, গ্যাস থাকে, রিফ্লাক্স থাকে, এটা যদি আপনাকে জানতে হয় কোন ফল নেবেন বা কোন ফল আপনি অ্যাভয়েড করবেন, আমাদের নিচে কমেন্টে জানান যে এই ভিডিও আপনারা দেখতে চান, সেই অনুযায়ী আমরা সেটা বানাবো। তো আলটিমেটলি কলা আপনি নিতে পারেন, ইনফ্যাক্ট যদি আপনার অ্যাসিডিটি থাকে, ইনফ্যাক্ট এটা অ্যাসিডিটির জন্য বেটার। কিন্তু আপনি কাঁচা কলা নিলে সেটা আপনার জন্য প্রবলেম করতে পারেন, কিন্তু যেহেতু কাঁচা কলায় রেজিস্ট্যান্স স্টার্চ বেশি থাকে, সেটা হজমের সমস্যা করে আপনার অ্যাসিডিটি বা রিফ্লাক্সের সমস্যা বাড়াতে পারে। তো অল ইন অল এই ভিডিওতে আমরা দেখলাম, আমরা 5টা জিনিস জানলাম যে ফার্স্ট অফ অল, সুগার থাকলেই যে আপনি কলা অ্যাভয়েড করতে হবে সেটা না, কলা আপনি নিতে পারেন, পরিমাণ অনুযায়ী নেবেন, খালি পেটে নেবেন না, কলা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খান, আর পরিমাণটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, কলায় আছে পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, যেটা আমাদের হার্টকে ভালো রাখে, ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, তার জন্য প্রতিদিন খাবারে কলা রাখুন। থার্ড, কলা, কাঁচা কলা আর পাকা কলা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি কাঁচা কলা নিতে পারেন, কলার মোচা, কলার থোড় নিতে পারেন, কিন্তু আপনার যদি কিডনির সমস্যা থাকে এগুলো থেকে আপনি বিরত থাকবেন। আপনার যদি ইনস্ট্যান্ট এনার্জি পেতে হয় আপনি পাকা কলা ব্যবহার করতে পারেন, স্পেশালি যদি আপনার ডায়াবেটিস না থাকে। আপনার যদি হার্টের সমস্যা থাকে তাহলে আপনি কলা ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণ অনুযায়ী করবেন। অ্যান্ড স্পেশালি যদি কোনো ব্লাড প্রেশার মেডিসিন নিচ্ছেন বা হার্টের মেডিসিন নিচ্ছেন, আপনার ডক্টর বাবাকে বলুন যে এটাতে কোনো কলা খেলে কোনো সমস্যা হবে না। তো অ্যান্ড লাস্ট, আপনি ব্রেকফাস্টে কলা নিতে পারেন, কিন্তু খালি পেটে নেবেন না। কলা ভালো ফ্যাট বা প্রোটিন, যেমন দই, ইয়োগার্ট, নাটস এন্ড সিডস, বাদাম, নাট বাটার, এগুলোর সঙ্গে মিশিয়ে বা ডিমের সঙ্গে মিশিয়ে আপনি নিতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, অম্বলের সমস্যা থাকে, কলা নিলে ইনফ্যাক্ট আপনার জন্য সেটা বেনিফিশিয়াল হতে পারে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন।